আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেন প্লিজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা একটু কমেন্ট করুন প্লিজ, দেখতে পাচ্ছেন কিনা। সবাইকে একটু মেনশন করে দিন যে ক্লাস শুরু হয়েছে। আমরা একটু মেনশন করে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? একটু একটু কমেন্ট করি প্লিজ। আমরা একটু কমেন্ট করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করুন প্লিজ। আমাকে দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে কিনা। আপনারা 5 জন জয়েন করেছেন মাত্র। ইয়াসিন, আশিক, আরিফিন, সোহানা। দেখতে দেখতে আমরা আসলে আমাদের ক্লাসগুলো শেষের দিকে চলে আসতেছি। আমরা আসলে আমাদের কোর্সটাও শেষের দিকে চলে আসতেছি দেখতে দেখতে, তাই না? ওকে, আমরা চলে যাচ্ছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ক্লাসগুলো তাড়াতাড়ি শেষ করার চেষ্টা আমি করছি, অসুবিধা নেই, আমার দিক থেকে কোনো নাই আর কি। ঠিক আছে, ক্লাসগুলো শুরু করি আমরা। আমাদের যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছেন তিনি যত বড় শিল্পী তার চাইতে বড় মহৎ মানুষ। ভারতবর্ষের ইতিহাসে যেসব বাঙালি শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সমাজ এবং মানুষের জন্য কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অনেকটা সমসাময়িক। বঙ্কিমের জন্ম 38 আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে 20, বা হ্যাঁ এরকমই হবে, 20 বা 24, হ্যাঁ 20, 1820। কিন্তু এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি মানুষ হিসেবে বঙ্কিমের চাইতে অনেক অনেক বড়। এবং আমরা জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি এই ভারতবর্ষের বাঙালি ভাষা, সংস্কৃতি এবং এই সমাজ সংস্কার হিসেবে তিনি অনেক বেশি কাজ করেছেন। তো তিনি এমন হয়েছেন যে মাইকেল মধুসূদন দত্ত তিনি যখন প্যারিসে ছিলেন, ফ্রান্সে যখন ছিলেন, না খেয়ে মারা যাচ্ছেন, অসুস্থ, কাজ নেই, মানে ভারতবর্ষ যে ফিরে আসবেন মাইকেল মধুসূদন দত্ত, তখন ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু এই ভারত থেকে বসে তিনি টাকা পাঠিয়েছিলেন এবং সেই টাকায় তিনি রোগমুক্ত হয়েছেন এবং দেশে ফিরে আসতে পেরেছিলেন। তিনি ছোটোবেলা থেকে এই পরিমাণ পণ্ডিত ছিলেন, খুব অল্প বছর বয়সে, মাত্র তার 19 বছর বয়সে তাকে সংস্কৃত কলেজ তাকে বিদ্যাসাগর উপাধি দিয়েছিল। আপনাদের এখান থেকে যে প্রশ্নটা আসবে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কে বা কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দিয়েছিল এবং কত বছর বয়সে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা। এবং মাত্র 21 বছর বয়সে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের একজন পণ্ডিত হিসেবে যোগদান করেছিলেন এবং
বাংলা গদ্যের বিকাশে তার অবদান অনেক অনেক বেশি। আমরা জানি যে 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় এবং সেখানে 8জন ব্যক্তির দ্বারা 13টি গ্রন্থ প্রকাশিত হয় এবং সেখানে বাংলা গদ্যের একটি অন্যতম একটা শুরু আমরা বলতে পারি, যে বাংলা গদ্যের সূচনা হচ্ছে 19 শতকে, এবং সেই পুরোপুরিভাবে 19 শতকে শুরু হয়েছে, অর্থাৎ 1801-এর পরে। ওই সময় যেসব গদ্য লেখা হতো, সেসব গদ্যের মধ্যে কোথায় দাড়ি বসবে, কোথায় কমা বসবে, কোথায় আপনার ক্রিয়াপদ বসবে, কোথায় হচ্ছে সম্বন্ধপদ বসবে, কোথায় সাবজেক্ট দিতে হবে, মানে এই যে ব্যাকরণগত যে বিষয়গুলো, একটা বাক্যের ধরুন আমি ভাত খাই, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, আমি ভাত হচ্ছে অবজেক্ট, খাই হচ্ছে ক্রিয়া। অর্থাৎ এই শব্দগুলো একটার সাথে আরেকটা কীভাবে অন্যয় সৃষ্টি করবে, অন্য মানুষের সম্পর্ক সৃষ্টি করবে, কোন জায়গায় দাড়ি কমা জ্যোতির্চন্ন দিতে হবে, এরকম পুরো ভাষার একটা শৃঙ্খলা, অভ্যন্তরীণ যে শৃঙ্খলা আছে, সেই সব শৃঙ্খলা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং সেসব শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিলেন বলুন, পদবিন্যাস থেকে শুরু করে সমস্ত কিছু প্রতিষ্ঠা করেছিলেন, এবং তিনি করেছিলেন বলে তাকে বলা হচ্ছে বাংলা গদ্যের জনক। জনক হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি, যার হাতে একেবারে আমূল পরিবর্তন, মানে একটা প্রতিষ্ঠা পায় আর কি, আমূল পরিবর্তন না, প্রতিষ্ঠা পায়, সেটাকে তাকে আমরা জনক বলছি। যদিও আমরা দেখেছি যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কিংবা উইলিয়াম কেরি কিংবা রামরাম বসু বা কিংবা চণ্ডীচরণ মুন্সী, এদের হাতে, মানে এই 8জন ব্যক্তিদের হাতে বাংলা গদ্যের অনেকটা পথ তারা এগিয়েছে। এর আগে আমরা 1555 খ্রিস্টাব্দে একটা বাংলা গদ্যের সূচনা আমরা দেখেছি, তারপরে আরও বেশ কিছু বাংলা গদ্যের বইটি আমরা দেখেছি, কিন্তু সেগুলোর মধ্যে যে এই যে বাংলা গদ্যের যে, মানে এখন আমি যে ভাষায় কথা বলছি বা যে ভাষায় আমার এই স্লাইডে লেখা আছে বা আমরা লেখা পড়ি, এরকম ছিল না। মানে কোথায় থামতে হবে, কোথায় কী করতে হবে, একেবারে একটা এলোমেলো, একটা বিশৃঙ্খল অবস্থা ছিল। তো সেই এলোমেলো এবং বিশৃঙ্খল অবস্থাকে একটা সুশৃঙ্খল একটা নিয়মের মধ্যে নিয়ে আসলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি মারাত্মক লেভেলের পণ্ডিত ছিলেন, খুব অল্প বছর বয়সে তিনি প্রচুর পড়াশোনা করতেন, এবং তিনি মানে এত বেশি পড়াশোনা করতেন যে কল্পনার বাইরে, এবং তিনি ঘুমাতেন না। তার জন্য ঘুম না আসে, এই জন্য তিনি নানান ধরনের পদ্ধতি অবলম্বন করতেন, এবং তিনি খুবই পরোপকারী মানুষ ছিলেন, অনেক বেশি উপকার করতেন মানুষের। এবং একবার একটা লোক এসে তাকে বলল যে আপনাকে তো ওই লোক আপনার ক্ষতি করছে। তখন জিজ্ঞেস করা হলো যে ওই লোক আমাকে ক্ষতি করছে, ওই লোকটার নাম কি? ধরুন লোকটার নাম হচ্ছে এক্স, যে মিস্টার এক্স আপনার ক্ষতি করছে। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বোল্ডলি বলছেন যে না, ওই লোক আমার কোনো ক্ষতি করবে না, আমি একদম শিওর ওই লোক আমার কোনো ক্ষতি করছে না। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যে লোকটা এসে সংবাদ দিল যে আপনি কিভাবে এত শিওর হলেন যে আপনার ক্ষতি করছে না? তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছেন যে কারণ আমি এই কারণে যে আমি ওনাকে চিনি না এবং ওনার কোনো উপকার আমি করি নাই। মানে আমি যেহেতু ওনার উপকার করি নাই, তো উনি তো আমাকে বাস দিবেন না। মানে বাঙালির স্বভাব হচ্ছে যে যাকে উপকার করে তাকে বাস দেয়। মানে এজন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললেন যে বাঙালির যদি আপনি উপকার করেন, ঠিক উপকারের প্রতিদান হিসেবে সে কী দিবে? একটা বাস দিবে আপনাকে। তো এই জন্য সে শিওর যে না, আমি তো ওনার কোনো উপকার করি না, যতদূর মনে পড়ে আমি ওনার কোনো উপকার করি নাই। যেহেতু আমি উপকার করি নাই, সুতরাং উনি সম্ভবত আমার কোনো অপকার করছে না বা আমাকে বাস দিচ্ছে না। তো এটা তিনি খুব কষ্টের জন্য বলেছিলেন, কারণ তিনি সারা জীবন মানুষের জন্য কাজ করেছেন, সমাজের জন্য কাজ করেছেন, ভাষার জন্য কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন, সব কিছুর জন্য কাজ করেছেন, কিন্তু আসলে মানুষ তাকে কী করেছে? কষ্ট দিয়েছে। এই জন্য তিনি কথা বলেছিলেন। তাহলে আপনারা এখান থেকে এই যে লাইনটা নীল করা, যে লাইনটা এখানে লাল করা, যে তার বাড়িটা কোথায়, তার গ্রামের নাম কি, বীরসিংহ গ্রামে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার পরীক্ষা আসবে যে বীরসিংহ গ্রামে গিয়ে জন্মগ্রহণ করেছিলেন, কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দিয়েছিল সংস্কৃত কলেজ, এই ব্যাপারটা, এবং তাকে বাংলা গদ্যের জনক বলা হচ্ছে, এই কথাটাও ইম্পর্টেন্ট। এবং কেন জনক বলা হচ্ছে এখানে লেখা আছে দেখেন, সুশৃঙ্খল পদবিন্যাস, যথাযথভাবে জ্যোতির্চিহ্ন প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনা করার জন্য। সাহিত্যিক গদ্য অর্থাৎ এর আগে যে গদ্যগুলো আছে সেগুলো সাহিত্যিক গদ্য না। সাহিত্যিক গদ্য মানে হচ্ছে গদ্যের মধ্যে ধরেন অলঙ্কার থাকবে, উপমা থাকবে, উৎপ্রেক্ষা থাকবে, এটার মধ্যে একটা গতি থাকবে, একটা স্মুথনেস থাকবে, পড়তে ভালো লাগবে, টান থাকবে, আরাম লাগবে আপনার পড়তে। আর এটা হচ্ছে সাহিত্যিক গদ্য। আর এমনিতে গদ্য চিত্র কাঠকোট্টা, কোথায় শুরু হচ্ছে, কী শুরু হচ্ছে, কোনো টান নেই, মানে এরকম একটা ব্যাপার। তো সেই সাহিত্যিক গদ্যটা কিন্তু আমরা দেখেছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতে তৈরি হয়েছে। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবচেয়ে বড় আরেকটি অবদান হচ্ছে তিনি বিধবা বিবাহ তিনি চালু করেছিলেন, এবং তার যে ছেলে, তার ছেলেকে দিয়ে তিনি একজন বিধবা নারীকে
তার ছেলেকে দিয়ে বিয়ে করিয়েছিলেন। অর্থাৎ তিনি বিধবা বিবাহ চালু করছেন। এখন ধরেন মানুষ সমালোচনা করছে যে বিধবা বিবাহ চালু করছে, তার ছেলেকে দিয়ে কি তার ছেলে কি কোনো বিধবাকে বিয়ে করবে? সে নিয়ম করলেই হবে? তো তিনি দৃষ্টান্ত স্থাপন করলেন যে না, যে আমি যেটা চাচ্ছি সেটা দেখেন, আমি আমার ছেলেকে দিয়ে এইটা আমি আগে হচ্ছে ঘর, তারপরে আমি আমার ঘরকে দিয়ে আমি কিন্তু কাজটা শুরু করেছি, সুতরাং আপনারা এটা করেন। তো এরকমভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমার খুব পছন্দের একজন ব্যক্তি, খুবই পছন্দের একজন ব্যক্তি। এবং আমি বিদ্যাসাগরকে যতটা ভালোবাসি ঠিক ততটাই অপছন্দ করি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। কারণ বঙ্কিমচন্দ্র একজন সাম্প্রদায়িক লোক, তিনি মারাত্মক লেভেলের একজন গোঁড়া লোক। হিন্দুত্ববাদী ব্যাপারটা তার মধ্যে মারাত্মকভাবে আছে। তিনি হিন্দু ছাড়া মুসলিম বা অন্যান্যদেরকে তিনি ওই অর্থে সহ্য করতে পারতেন না। যে কারণে আমি আসলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি অনেক বড় শিল্পী, তিনি অনেক বড় উপন্যাসিক, কিন্তু তিনি অনেক বড় মানুষ না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বঙ্কিমের মধ্যে একটা তুলনা চলে আসে, যেহেতু তারা সমসাময়িক। এই জন্য বলা হয় যে বঙ্কিম যত বড় শিল্পী তত বড় মানুষ নন, কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যত বড় মানুষ তত বড় শিল্পী নন। অর্থাৎ শিল্পী হিসেবে বা সাহিত্যিক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে বঙ্কিমচন্দ্র অনেক বড়, কিন্তু মানুষ হিসেবে, এজ এ হিউম্যান বিইং হিসেবে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক মহতের এবং অনেক বড় মাপের অধিকারী এবং বড় মনের অধিকারী। ওকে, তো সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে আমাদের যে বিষয়টা জানতে হবে, যে এই যে সাহিত্যিক গদ্যের যে সূচনাটা হলো, এটা তিনি আসলে শুরু করেছিলেন একটা তার প্রথম মুদ্রিত গ্রন্থে, তার এটার নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। এটা হচ্ছে হিন্দি থেকে তিনি অনুবাদ করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যে গ্রন্থগুলো লেখা শুরু করেছিলেন, এগুলো মেনলি হচ্ছে তিনি কী বলে ওটাকে, অনুবাদ। যদিও তার মৌলিক গ্রন্থগুলো আছে, কিন্তু তার সাহিত্যিক যে বিষয়গুলো আছে, যেমন শকুন্তলা, সীতার বনবাস, এগুলো সংস্কৃত থেকে অনুবাদ করা হয়েছে। এবং সীতার বনবাস কিংবা শকুন্তলা এগুলো কিন্তু পাঠ্য করা হয়েছে, মানে পাঠ্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এগুলো পড়ানো হয়। তো এইখানে আবার আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, যে তিনি যে মারা গিয়েছিলেন যেখানে পশ্চিমবঙ্গ রাজ্যের অধুনায় মৃত্যুবরণ করেন, এই অধুনা জায়গাটা আপনারা মনে রাখতে পারেন। শিক্ষামূলক তার কিছু গ্রন্থ আছে। বর্ণপরিচয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের প্রশ্ন আসতে পারে যে বর্ণপরিচয় কেনা গ্রন্থ, ঋজুপাঠ, এটাও খুব ইম্পর্টেন্ট গ্রন্থ। সংস্কৃত ব্যাকরণের উপক্রমিকা, এটাও ইম্পর্টেন্ট। ব্যাকরণ কৌমুদী, এটাও ইম্পর্টেন্ট। তারপরে শব্দমঞ্জুরি, এটাও ইম্পর্টেন্ট। বোধোদয়, এটাও ইম্পর্টেন্ট। অর্থাৎ শিক্ষামূলক যে গ্রন্থগুলো আছে এগুলো আমরা একটু দেখব। তারপর হিন্দি থেকে তার যে অনুবাদ সেটা আমরা দেখেছি বেতাল পঞ্চবিংশতি। সংস্কৃত থেকে অনুবাদ শকুন্তলা অনেক বেশি ইম্পর্টেন্ট। সীতার বনবাস ইম্পর্টেন্ট। মহাভারতের উপক্রমিকা ইম্পর্টেন্ট। এই তিনটা জানলে হবে। ইংরেজি থেকে কিছু অনুবাদ আছে, একটা হচ্ছে বাংলার ইতিহাস, এটা হচ্ছে জীবনচরিত, বোধোদয়, তারপরে হচ্ছে কথামালা, ভ্রান্তিবিলাস, এটা শেক্সপিয়র থেকে অনুবাদ করা হয়েছে ভ্রান্তিবিলাস। হ্যাঁ, শেক্সপিয়র থেকে অনুবাদ করা হয়েছে ভ্রান্তিবিলাস, এটা আপনারা একটু দেখতে পারেন। ইংরেজিতে তার কিছু বই আছে, এগুলো কখনো আসে নাই, একবার পড়ে রাখতে পারেন, না রাখলেও কোনো অসুবিধা নাই। এখন আপনাদের এখান থেকে যে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদকৃত গ্রন্থ বা শিক্ষামূলক গ্রন্থ, বা নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ, অথবা এরকম প্রশ্ন করা হতে পারে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক কেন বলা হয়। তখন আপনারা এইভাবে উত্তরটা করবেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগে যেসব বাংলা গদ্য ছিল সেসব গদ্যের মধ্যে সাহিত্যিক ব্যাপারটা ছিল না, সাহিত্যিক ভাবটা ছিল না, সাহিত্যিক ভাব রসটা ছিল না, এবং সেখানকার যে গদ্যগুলো আছে সেই গদ্যগুলোর মধ্যে অনেক বেশি সংস্কৃত শব্দ ছিল, এবং অনেক বেশি বাক্যগুলো অনেক দীর্ঘ ছিল, এবং কোন শব্দের পরে কোন শব্দ বসবে শব্দগুলোর মধ্যে কোনো সমন্বয় ছিল না, জ্যোতির্জনির কোনো ব্যবহার ছিল না, এবং যে কারণে ওই গদ্যগুলো অনেক বেশি দুর্বোধ্য ছিল। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের শব্দগুলো কোন শব্দের পরে কোন শব্দ বসবে এবং শব্দের একটার পর একটার মধ্যে যে অন্যয় মানে সম্পর্ক, যে সম্পর্ক সেই সম্পর্কে তিনি স্থাপন করে দিয়েছেন, এবং গদ্যটাকে একটা সাহিত্যিক গদ্যের রূপ দিয়েছেন, স্মুথ করেছেন। স্মুথ মানে হচ্ছে সরল করেছেন, প্রাঞ্জল করেছেন, এবং গদ্যের যে জ্যোতিচিহ্নগুলো আছে সেই জ্যোতিচিহ্ন যথাযথ ব্যবহার করেছেন। যে কারণে আমরা বলতে পারি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতে বাংলা গদ্যের একটি সাহিত্যিক রূপ লক্ষ্য করি, এবং বাংলা গদ্যের একটি পরিপূর্ণ রূপ লক্ষ্য করি, এবং জ্যোতিচিহ্ন সঠিক ব্যবহার লক্ষ্য করি। এই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। এরকমভাবে আপনারা চাইলে বানায় লিখতে পারবেন। আমি আমার বইয়ের মধ্যে এটার উত্তরটা সাজিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তারপর আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহতে চলে যাই।
তো এই শহীদুল্লাহ একজন খুব মহৎ একজন ব্যক্তি, খুবই মহৎ একজন ব্যক্তি। তিনি ধার্মিক ছিলেন কিন্তু গোঁড়া ছিলেন না। মনে রাখতে হবে যে আপনার ধার্মিক হওয়া ভালো কিন্তু গোঁড়া হওয়া ভালো না। একজন ধার্মিক ব্যক্তি তিনি সকল ধর্ম বর্ণ লিঙ্গ বর্ণ বৈষম্য করেন না, কখনই করেন না। সকল ধর্মমতের সাথে তিনি সহাবস্থান করেন, মেশেন, সকল কিছু শেখেন, সকল কিছু জানেন, যেখানেই জ্ঞান। কিন্তু বর্তমান সময়ের যেসব মানে মোল্লা মৌলবি যারা আছেন, তারা আসলে খুব ছোট ছোট বিষয় নিয়ে তারা মাথা ঘামান। মানে এই যে আমাদের শহীদুল্লাহ, তিনি কিন্তু শহীদুল্লাহ ছবি যদি আপনারা দেখেন, তিনি কিন্তু ওই না মানে ধর্মীয় ব্যাপার তার মধ্যে থাকলেও, ইসলাম ধর্মের ব্যাপারটা তার মধ্যে থাকলেও তিনি কখনই গোঁড়া না। তিনি অনেকটা সেকুলার পর্যায়ে ছিলেন, অনেকটা তিনি ধর্মনিরপেক্ষ ছিলেন এবং একটা মহৎ হৃদয়ের ব্যক্তি ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। প্রচুর পড়াশোনা করতেন, অনেক বেশি পড়াশোনা করতেন, বহু ভাষাবিদ ছিলেন তিনি। 24টি ভাষা তিনি রপ্ত করতে পেরেছিলেন। তো এই যে এত এত ভাষা, অর্থাৎ ভারতবর্ষের যত ভাষা আছে তিনি সব ভাষা জানতেন, ইউরোপের সকল ভাষা তিনি জানতেন এবং বিশ্ব রকমের সত্য। তিনি বাংলার শিক্ষক হওয়া সত্ত্বেও তিনি চর্যাপদ তিনি কিন্তু ইংরেজিতে অনুবাদ করেছেন বুদ্ধিস্ট মিস্টিক সংস নামে। হ্যাঁ, তো এটা কত 1863 খ্রিস্টাব্দের দিকে প্রকাশিত হয়েছিল। 1800 না 1963 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তো ওরকম 63 বা 62 হবে, আচ্ছা লেখা আছে আমার এখানে, একটু বলে দেখো। এবং 18টি ভাষার উপর তার ব্যাপক দখল ছিল। তো তার যে গ্রামে জন্মগ্রহণ তিনি করেছিলেন পশ্চিমবঙ্গের, সেই পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এই কথাটা ইম্পর্টেন্ট, পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, এইটুকু আপনারা অবশ্যই শিখবেন, ঠিক আছে। এবং তিনি বহু ভাষাবিদ ছিলেন, তিনি অভিধান রচনা করেছেন, আঞ্চলিক ভাষার অভিধান রচনা করেছেন এবং তার সাহিত্যের ইতিহাসের বই আছে, তার সাহিত্যের ব্যাকরণের বই আছে, অর্থাৎ সাহিত্য রিলেটেড তিনি মননশীল লেখক। তিনি কী লেখক? মননশীল। মননশীল লেখক কাকে বলা হচ্ছে? মননশীল মানে হচ্ছে যারা ভাষা প্রবন্ধ বা এগুলো নিয়ে কাজ করে, এটাকে হচ্ছে মননশীল। কী বলা হচ্ছে? মননশীল। আর সৃজনশীল বলা হচ্ছে যে নতুন কিছু সৃষ্টি করেছেন। সৃজনশীল বলতে বোঝানো হচ্ছে গল্প, কবিতা, উপন্যাস, নাটক। গল্প, কবিতা, উপন্যাস, নাটক যারা লেখেন এদেরকে হচ্ছে ক্রিয়েটিভ ব্যাপার, মানে ক্রিয়েটিভ রাইটিং। তো সেই ক্রিয়েটিভ রাইটিং। আর মননশীলটা হচ্ছে যে ক্রিয়েটিভ কিছু না, সমালোচনা নির্ভর, গবেষণা নির্ভর। যখন সমালোচনা নির্ভর লেখে, গবেষণা নির্ভর কিছু লেখে, প্রবন্ধ রিলেটেড কিছু লেখা হয়, তখন সেইগুলোকে বলা হচ্ছে মননশীল রাইটার। তাহলে মননশীল লেখক বা মননশীল লেখা। তাহলে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন। তো শহীদুল্লাহ এখানে কিন্তু হস্টিনোটা আছে, কোথাও যদি না থাকে তাহলে আপনারা এটা দিয়ে নেবেন। তো এই শহীদুল্লাহ ছিলেন একজন মননশীল লেখক, অর্থাৎ তিনি কোনো কথা সাহিত্য লেখেন নাই, তিনি কোনো উপন্যাস লেখেন নাই, তিনি কোনো গল্প লেখেন নাই, তিনি কোনো নাটক লেখেন নাই, তিনি কোনো গল্প লেখেন নাই, এগুলো এরকম ব্যাপার না। তিনি হচ্ছে ভাষা নিয়ে তিনি কাজ করেছেন, এই ভাষার ইতিহাস নিয়ে কাজ করেছেন, ব্যাকরণ নিয়ে কাজ করেছেন, ঠিক আছে। তো তিনি কী কী ভাষা শিখেছিলেন এখানে আমরা মোটামুটি কিছু ভাষার নাম লিখে রেখে দিয়েছি। তারপর যে শহীদুল্লাহর যে তার যে তিনি একটা কি বলে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির তিনি কিন্তু সম্পাদক ছিলেন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি বা বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ, বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ 1911 খ্রিস্টাব্দে একটা বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ, ঢাকাকে কেন্দ্র করে বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ গঠিত হয়েছিল। তো সেই বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদের অন্যতম উদ্যোক্তা ছিলেন এই কী বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। মনে রাখতে হবে আমাদের বাংলা সাহিত্যের যে বাংলা সাহিত্যের কেন্দ্রবিন্দু ছিল কলকাতা। কলকাতাতে বাঙালি যারা লেখক গোষ্ঠী, কবি সাহিত্যিক যারা ছিলেন, তারা কলকাতায় বসে লেখালেখি করতেন, সেখান থেকে বইগুলো প্রকাশিত হতো এবং সেখান থেকে এই আপনার যেসব পত্রিকা আছে প্রকাশিত হতো, বই, সমস্ত কিছু প্রকাশিত হতো। এতে পূর্ববঙ্গের, অর্থাৎ বর্তমান যে বাংলাদেশের, সেই বাংলাদেশের যারা মুসলিম সাহিত্যিক যারা ছিলেন, তারা সেই পশ্চিমবঙ্গে অর্থাৎ কলকাতাতে কখনো তারা স্থান পেতেন না, তারা অনেকটা অস্পৃশ্য ছিলেন, তারা উপেক্ষিত ছিলেন। তখন এই বর্তমান বাংলাদেশের যারা সাহিত্যিক ছিলেন তাদেরকে নিয়ে তিনি একটি সমাজ বা একটা সংঘ করলেন, বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ। তো সেই বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ ওই যে কলকাতায় উপেক্ষিত যেসব কবি সাহিত্যিকরা ছিলেন মুসলিম এবং যাদের বাড়ি পূর্ববঙ্গে, তাদেরকে নিয়ে তিনি গড়ে তুলেছিলেন তাদের লেখা প্রকাশিত হওয়ার জন্য, তাদেরকে পৃষ্ঠপোষণ করার জন্য। সেই ক্ষেত্রে আমাদের এই বাংলা সাহিত্যের, অর্থাৎ বর্তমান বাংলাদেশে যারা মুসলিম সাহিত্যিক ছিলেন, তাদের বিকাশের ক্ষেত্রে আমাদের এই মহান ব্যক্তি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর অবদান অনেক বেশি।
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে আমি ভীষণ পছন্দ করি, এবং উনি কিন্তু একজন পছন্দ করার মধ্যে না একজন ব্যক্তি। একজন মানুষ ধর্মকে নাকচ করে দিয়েও, ধর্মকে নাকচ না করিয়ে, অর্থাৎ ধর্মকে গ্রহণ করার পরেও তিনি মারাত্মক লেভেলের একজন একজন গ্রহণযোগ্য ব্যক্তি হতে পেরেছিলেন। অর্থাৎ তিনি হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যা আছে সবার আমাদের লেকচার প্লেনে যে লেখকগুলো দেওয়া আছে সেগুলো পড়লে হয়। বঙ্কিমচন্দ্রের উপন্যাস কিছু বাকি আছে, বঙ্কিমচন্দ্রের উপন্যাস কিছু বাকি আছে। আর এবং মাঝখানে যখন আমার যখন জ্বর ছিল তখন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ এবং তারাশঙ্কর, এরকম কিছু লেখক বাকি আছে। ওইগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। ওগুলো আমি হচ্ছে 10 তারিখের পরে আমি পড়াবো। আমি একটু গুছিয়ে নিই, এই জন্য পড়াবো, অসুবিধা নেই। মানে অতিরিক্ত ক্লাস নিয়ে পড়াবো আর কি, মানে মূল রুটিনের না, মূল রুটিনের বাইরে অতিরিক্ত ক্লাস নিয়ে পড়াবো। তো এইরকম বাংলাদেশের সাহিত্যের বিকাশে বা মুসলিম সাহিত্যের বিকাশে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর অবদান অনেক 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 বেশি। সুতরাং আমরা তার যে বইগুলো আছে, বাংলা ভাষা এবং সাহিত্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ভাষার ইতিবৃত্ত হাজার হাজার প্রতিষ্ঠা দিতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসবে বাংলা ভাষার ইতিবৃত্ত এটা কার বই। পরীক্ষায় প্রশ্ন আসবে যে বাংলা সাহিত্যের কথা এটা কার বই, এটা 2 খণ্ডে প্রকাশিত হয়েছিল, এটা 2 খণ্ডে প্রকাশিত হয়েছে। ভেরি ভেরি কোটি কোটি স্টার দিতে হবে, কোটি কোটি স্টার দিতে হবে। আর মাঝখানে যেগুলো আছে এগুলো আপনারা যথাসম্ভব পড়বেন যতটুকু পারেন, ঠিক আছে। বাংলা ভাষার ব্যাকরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোটি কোটি স্টার দিতে হবে। ব্যাকরণ পরিচয় এটাকে কোটি কোটি স্টার দিতে হবে। বাংলা ভাষার আঞ্চলিক অভিধান এটা কোটি 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 স্টার দিতে হবে। বুদ্ধিস্ট মিস্টিক সংস কোটি কোটি স্টার দিতে হবে। আমি যেগুলোকে কোটি কোটি স্টার দিয়েছি এগুলোকে কোটি কোটি স্টার দিতে হবে। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের পরীক্ষা প্রশ্ন আছে বুদ্ধিস্ট মিস্টিক সংস এটা কার লেখা? আচ্ছা আমি 62 বলছিলাম, এটা হবে 60 সাল, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 2 বছর আগে। তো তারপরে হচ্ছে বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান যেটা আছে এটাও খুব গুরুত্বপূর্ণ। বাংলা ভাষার ব্যাকরণ এটা খুব ইম্পর্টেন্ট, ব্যাকরণ পরিচয় এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে বাংলা সাহিত্যের কথা এটা ইম্পর্টেন্ট, বাংলা ভাষার ইতিবৃত্ত খুবই ইম্পর্টেন্ট। আর মাঝখানে যেগুলো আছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুবাইয়াতুল খৈয়া, বিদ্যাপতি শতক, এরকম যে কয়টা পারেন আপনারা শিখে রাখবেন। এখানে ইংরেজি বইটাও আমরা চাইলে শিখে রাখতে পারি, যে 100 সেইংস অফ দ্য হোলি প্রফেট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার কিন্তু ব্যাপক আকর্ষণ ছিল, এবং উনি একজন পছন্দ করার একজন মতো মানুষ। বঙ্কিমচন্দ্রের উপন্যাস বাকি আছে, হ্যাঁ আমি দেখেছি, বঙ্কিমচন্দ্রের উপন্যাস পড়াবো, অসুবিধা নেই। বঙ্কিমচন্দ্রের উপন্যাস বাকি আছে বলতে আমি চাইলে বঙ্কিমচন্দ্রের উপন্যাসের নামগুলো দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি তো আসলে ওইভাবে বঙ্কিমচন্দ্রের উপন্যাস পড়াচ্ছি না, কারণ বঙ্কিমচন্দ্রের উপন্যাস থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসে। এই জন্য বঙ্কিমচন্দ্রের উপন্যাসের কাহিনী বা ওটার মধ্যে কী আছে এই জন্য একটু সময় লাগছে। আবুল ফজল এবং আরেকজন ভদ্রলোক, তার নাম হচ্ছে কাজী আব্দুল ওদুদ। তো তারা এই দুজনকে আমরা একসাথে পড়ি বা একসাথে রেখেছি, এর কারণটা তারা একই সময় একই গোষ্ঠীর একই গোত্রের মানুষ, একই ধরনের। এই জন্য আমরা আবুল ফজল এবং কাজী আব্দুল ওদুদ তাদেরকে একসাথে রেখেছি। একটা জিনিস আপনাদের খুব পলিটিক্স বুঝতে হবে, যে পলিটিক্সের ব্যাপারটা হচ্ছে পলিটিক্সের সাথে অর্থাৎ রাজনীতির সাথে ভাষা, সাহিত্য, সংস্কৃতি জড়িত আছে। আমরা জানি যে 1757 খ্রিস্টাব্দে 1757 খ্রিস্টাব্দে পলাশী প্রান্তরে পলাশী যুদ্ধ, আচ্ছা আমরা পলাশী যুদ্ধটা লিখি। হেরে যায় কারা? হেরে যায় হচ্ছে মুসলিমরা। কারা হেরে যায়? মুসলিমরা হেরে যায়। ক্ষমতা চলে যায় হচ্ছে অন্যদের হাতে, হ্যাঁ ক্ষমতা চলে যায় খ্রিস্টানদের হাতে। ওই সময় ভারতবর্ষ শাসন করত মুসলিমরা শাসন করতো, তাই না? তো ভারতবর্ষ যেহেতু মুসলিমরা শাসন করত, তো এই মুসলিমদের হাত থেকে ক্ষমতা দখল করে নিয়ে গেছে হচ্ছে ব্রিটিশরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো সেই ইস্ট ইন্ডিয়ান কোম্পানি যেহেতু ক্ষমতা দখল করে নিয়ে গেছে, তো মুসলিমদেরকে খ্রিস্টানরা অর্থাৎ ব্রিটিশরা দূরে রাখত,
সকল কাজকর্ম থেকে একটু দূরে দূরে রাখত। এবং অভিমানী মুসলিম যারা আছে তারাও অভিমান করে তারাও দূরে থাকলো। এইদিকে 1757 খ্রিস্টাব্দে অর্থাৎ মোগল আমলে এই ভারতবর্ষের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল ফার্সি, আরবি এবং উর্দু, এইগুলো ছিল হচ্ছে এই অঞ্চলের ভাষা। তো মুসলিমরা মনে করতো তাদের যে ভাষা এটা মেনলি হচ্ছে ফার্সি, আরবি এবং উর্দু। মুসলিমরা হচ্ছে ইংলিশকে মনে করতো হচ্ছে খ্রিস্টানদের ভাষা, আর বাংলাকে মনে করতো হচ্ছে হিন্দুদের ভাষা। সুতরাং বাংলা পড়া যাবে না, বাংলায় শেখা যাবে না, সুতরাং ইংরেজিও শেখা যাবে না। কিন্তু ওই আমাদের না মানে হচ্ছে যে ব্রিটিশ যারা ছিল, সেই ব্রিটিশরা তারা হচ্ছে ওই ফার্সি জায়গা দখল করে নিচ্ছে ইংরেজি, তারা সব কিছুতে ইংরেজি চালু করলো এবং সাথে বাংলা চালু করলো। এবং ওই ব্রিটিশ বিভিন্ন অফিসারদেরকে বাংলা শেখানোর জন্য কিন্তু তারা ফোর্ট উইলিয়াম কলেজ এবং ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়েছিল, এরকম নানান কিছু করা হয়েছিল। কিন্তু তারপরেও বাঙালি মুসলিম যারা ছিল তারা কেউ বাংলাও শিখলো না, ইংরেজিও তারা শিখলো না। তারা মনে করলো বাংলা হচ্ছে হিন্দুদের ভাষা আর হচ্ছে ইংরেজি হচ্ছে খ্রিস্টানদের ভাষা। এইভাবে তারা একেবারে দূরে থাকলো ইংরেজি, বাংলা এবং বিজ্ঞান শিক্ষা থেকে। অর্থাৎ অনেকটা উট পাখির মতো মাথা নিচে দিয়ে বোঝাইলো যে এই ঝড় তাদেরকে পাবে না। তো এটা ছিল মারাত্মক ভুল সিদ্ধান্ত। এবং ওই সময় মানে ওই রকম কবি সাহিত্যিক বা যারা আছেন তারা কিন্তু ওইভাবে মোটিভেটেড করতে পারেন না যে মুসলিমদের যে আগামী বিশ্বটা কিন্তু চালাবে হচ্ছে ইংরেজরা, আগামী বিশ্বটা হচ্ছে ইংলিশের বিশ্ব, আগামী বিশ্বটা হচ্ছে বিজ্ঞানের বিশ্ব, এই আরবি, ফার্সি এবং উর্দু নিয়ে পড়ে থাকা যাবে না। তো এইটা মুসলিমরা বুঝলো না। কিন্তু ওই ইংরেজদের কাছাকাছি ভিড়ে গেল হচ্ছে হিন্দুরা, তারা ঠিকই বাংলা শিখলো, তারা ঠিকই ইংরেজি শিখলো, যে কারণে শিক্ষা দীক্ষায়, চাকরি বাকরি থেকে সমস্ত জায়গায় সব কিছু দখল করে নিল হচ্ছে হিন্দুরা। তো ভারতবর্ষের আপনি শিল্পের কথা মানে আপনি যে দিক দিয়ে যান না কেন, বিজ্ঞানী থেকে শুরু করে সাহিত্যিক, কবি সাহিত্যিক, বুদ্ধিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, সব কিছু হচ্ছে মুসলিম, সব কিছু হচ্ছে হিন্দুরা। এবং হিন্দুরা মুসলিমদেরকে অনেক বেশি এগিয়ে গেল। তো এই মুসলিমদেরকে, এই ভারতবর্ষে মুসলিমদেরকে বাঁচানোর জন্য বা এই মুসলিমদেরকে উপরে তোলার জন্য আমরা জানি যে বিভিন্ন লোকেরা কাজ করেছে। সৈয়দ আমির আলী, নবাব আব্দুল লতিফ, স্যার সৈয়দ সলিমুল্লাহ, আমরা জানি যে এরকম মুসলিম যারা সাহিত্যিক ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন, তারা কাজ করেছেন। এবং তাদের সাথে সাথে যে তাদের পরে যেসব কবি সাহিত্যিকরা কাজ করেছিলেন ঢাকাকে কেন্দ্র করে, বাংলাদেশের মুসলিমদের কেন্দ্র করে, তাদের মধ্যে হচ্ছেন আবুল ফজল এবং কাজী আব্দুল উদুদ এবং হচ্ছে কাজী মোতাহার হোসেন, আমাদের কাজী নজরুল ইসলাম, তারা হচ্ছে অন্যতম। তারা ঢাকাকে কেন্দ্র করে, এর মধ্যে আমাদের যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো আছেনই, তিনি বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ গড়ে তুলেছেন। এবং ওই যে আমি যাদের নাম বললাম, এই যে আবুল ফজল, কাজী আব্দুল উদুদ, কাজী মোতাহার হোসেন কিংবা কাজী নজরুল ইসলাম, তারা এবং আবুল হোসেন নামে একজন ছিলেন, আবুল হোসেন, তিনি কিন্তু শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো সেই আবুল হোসেন এরা একটা গোষ্ঠী গড়ে তুলো, তার নাম হচ্ছে শিখা, গোষ্ঠীর নাম হচ্ছে শিখা। তো সেই শিখা গোষ্ঠীর তারা একটা পত্রিকাও বের করলো, সেই পত্রিকার নাম হচ্ছে শিখা পত্রিকা, সেটা 1926 খ্রিস্টাব্দের দিকে। এবং তারা গড়ে তুললো ঢাকা মুসলিম সাহিত্য সমাজ গড়ে তুললো, এবং শিক্ষা হচ্ছে তাদের পত্রিকা। তো সেই পত্রিকাতে যারা এই পত্রিকাটা কিংবা এই যে মুসলিম সাহিত্য সমাজ যারা প্রতিষ্ঠা করেছিলেন, তারা হচ্ছে সেই আবুল হোসেন, কিংবা আবুল হাসান না, কিন্তু আবুল হোসেন, তারপর হচ্ছে আবুল ফজল, তারপর হচ্ছেন কাজী আব্দুল উদুদ, কাজী মোতাহার হোসেন, কাজী নজরুল ইসলাম। তারা মুসলিমদেরকে বোঝাইতে চেষ্টা করলো যে তোমরা যে এই ইংরেজি শিক্ষা থেকে কিংবা বাংলা শিক্ষা থেকে যে এত দূরে আছো, তোমরা তো চাকরি বাকরি থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে তুমি পিছনে পড়ে গেছো। এখন তোমার কি, তুমি হচ্ছে অন্যের বাড়িতে কাজ করো, তুমি হচ্ছে একেবারেই একদম চাকর বাকরের মতো কাজ, মানে অধপতিত অবস্থা হয়ে গেছে মুসলিমদের।
অথচ মধ্যযুগে এই মুসলিমরা পুরো বিশ্বটাকে বলা চলে শাসন করেছে। এই দিক দিয়ে ভারতবর্ষ মোগলরা শাসন করছে একদম পুরোটাই। ওইদিকে যদি আমরা একটু ইউরোপের দিকে তাকাই, একটু যদি আমরা তুর্কির দিকে তাকাই, তাহলে আমরা যদি দেখি সেই তুর্কিতে দেখবো আমরা যে অটোমান সাম্রাজ্য, ওরা প্রায় ইউরোপ পর্যন্ত দখল করে ফেলেছিল, এমন একটি অবস্থা ছিল, মুসলিমদের এমন একটা অবস্থা ছিল। এবং শিল্প সাহিত্য সংস্কৃতির মধ্যে আমরা দেখব যে মুসলিমদের ব্যাপক অবদান রয়েছে। আমরা দেখব বিজ্ঞান, গণিত, তারপরে আমরা দেখব রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, এগুলোতে মুসলিমদেরও কিন্তু অনেক আগে ব্যাপক অবদান ছিল। এবং অটোমান সাম্রাজ্য আমরা যখন ওখানে দেখি, ওখানে দেখব যে অটোমান সাম্রাজ্যে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টানের কোনো ব্যাপার নাই, সবাই একটা সহাবস্থান করছে এবং তারা অনেকটা উদার চিত্তের, উদার মনের। এবং মোগল সম্রাটরা আমরা যদি দেখি, সেখানে আমরা যদি সম্রাট আকবর থেকে শুরু করে এরা অনেক উদার চিত্তের অধিকারী, এবং সম্রাট আকবর দেখবেন যে একজন হিন্দু মহিলাকে বিয়ে করছেন, কিন্তু হিন্দু মহিলাকে বিয়ে করলে হিন্দু মহিলা কিন্তু সেই হিন্দু মহিলাই রয়ে গেছে, সে কিন্তু তার ধর্মান্তরিত হয় নাই। এবং তার ছেলে হচ্ছে সেলিম, ছেলে বাচ্চা যেগুলো হচ্ছে এগুলো মুসলিম, কিন্তু ওই হিন্দু মহিলাকে যে বিয়ে করেছেন, হিন্দু মহিলা হিন্দু অবস্থাতেই কিন্তু আছেন। এবং সেইখানে আমরা দেখব যে একেবারে যে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবার একটা সহাবস্থান করছে। ইভেন আমরা নবাব সিরাজউদ্দৌলা তার যে এটা আছে, তার যে সাম্রাজ্য আছে কিংবা তার যে রাজদরবার ছিল, সেখানে তার যে অমাত্য কিংবা তার যে উজির নাজির যারা ছিলেন, সেই রাজবল্লভ জগৎ শেঠ কিংবা রাজবল্লভ জগৎ শেঠ, রায়দুর্লভ, হ্যাঁ, উমিচাঁদ, এরা কিন্তু এক একজন হিন্দু, এক একজন শিখ, বিভিন্ন ধর্মের তারা ছিল। অর্থাৎ মধ্যযুগে মুসলিমদের যে একেবারে ব্যাপক একটা আভিজাত্য ছিল, ব্যাপক একটা অবস্থান ছিল, খ্রিস্টানরা দখল করে নেওয়ার পরে মুসলিমদের অধঃপতন শুরু হলো। তো সেই অধঃপতিত মুসলিমদেরকে জাগ্রত করার জন্য যেসব কবি সাহিত্যিক সংগঠিত হয়েছিলেন, তাদের মধ্যে হচ্ছেন আবুল ফজল, কাজী আব্দুল ওদুদ এবং কাজী নজরুল ইসলাম, কাজী মোতাহার হোসেন, আবুল হোসেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এরা। এবং তারা ওখানে তাদের যে পত্রিকা, শিক্ষা পত্রিকায়, সেখানে উপরে তারা একটা কথা লিখে রাখতেন। আপনাদের পত্রপত্রিকায় শীট কিন্তু দিয়েছি, আপনারা কি পেয়েছেন কিনা জানি না। সেই ইয়ার মধ্যে পত্রিকার উপরে লেখা থাকতো, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, বুদ্ধি যেখানে আড়ষ্ট, আমি দ্রুত লিখছি কারণ এই কথাটা সব জায়গায় পাওয়া যায়, আপনারা গুগল করলে পাবেন। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, মুক্তি সেখানে অসম্ভব। আমার কাছে মনে হয় যে এই কথাটা বর্তমান সময়ের জন্য প্রযোজ্য, জ্ঞান যেখানে সীমাবদ্ধ বলতে ওই সময় যারা মুসলিম ছিলেন, তারা জ্ঞান বলতে বোঝাচ্ছেন হচ্ছে হাদিস, জ্ঞান বলতে হচ্ছে ধর্মীয় শিক্ষা। অর্থাৎ ধর্মীয় শিক্ষার বাইরে তিনি মনে করছেন যে অন্য কোনো জ্ঞানের দরকার নেই কোনো অর্থনীতির শিক্ষার, দরকার নেই কোনো বিজ্ঞান শিক্ষার, দরকার নেই কোনো চিকিৎসা বিজ্ঞান শিক্ষার, দরকার নেই কোনো জিওগ্রাফি অর্থাৎ ভূগোল শিক্ষার, অর্থাৎ অন্যান্য যে জ্ঞানগুলো, এইগুলো থেকে দূরে চলে হচ্ছে মুসলিমরা। এই জন্য বলছে আপনার জ্ঞান তো ভাই সীমাবদ্ধ, আপনার জ্ঞান যদি সীমাবদ্ধ থাকে, আপনার বুদ্ধি যদি আড়ষ্ট থাকে, আড়ষ্ট মানে সংকোচিত থাকে, তাহলে আপনার মুক্তি মুসলিমদের মুক্তি অসম্ভব, আসবেই না। মুসলিমদের মুক্তি আসার জন্য সবার আগে যেটা প্রয়োজন, শিল্প সাহিত্য সংস্কৃতিতে অবদান রাখতে হবে, তাদেরকে রাখতে হবে হচ্ছে বিজ্ঞানের ব্যাপক অবদান রাখতে হবে, চিকিৎসা বিজ্ঞানে অবদান রাখতে হবে, আধুনিক বিভিন্ন বিজ্ঞানের সমস্ত কিছুতে অবদান রাখতে হবে, অর্থনীতিতে অবদান রাখতে হবে। তবেই মুসলিম দেশই অধঃপতন থেকে সামনে এগিয়ে যাবে। কিন্তু আপনি একবার বর্তমান সময়ে আপনি বাংলাদেশের কথা যখন আপনি চিন্তা করবেন, এট প্রেজেন্ট, আচ্ছা আমার কথাগুলো কোট করবেন না কিংবা অন্য জায়গায় প্রচার করবেন না, আমি ধর্মীয় ইস্যুতে কথা বললে আমার খুব ভয় লাগে। তবে আবুল ফজল এবং তারা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমরা বলছি, সেই সূত্র ধরে কিন্তু আমি বলছি। এখন আপনারা দেখবেন যে ধর্মীয় শিক্ষা প্রয়োজন আছে, 100% ধর্মীয় শিক্ষা প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে। বার্ট্রান্ড রাসেল কিন্তু বলেছিলেন, তার যে 3R যে রাস্কেল, যিনি বার্ট্রান্ড রাসেল এরকম কথা বলেছিলেন যে বার্ট্রান্ড রাসেল নাম তো নিশ্চয়ই শুনেছেন, হচ্ছেন ব্রিটিশ দার্শনিক। তো সেই বার্ট্রান্ড রাসেল তিনি বলেছিলেন যে যার মধ্যে ধর্মীয় শিক্ষা নাই সে একটা রাস্কেল। হ্যাঁ, তো সেই ধর্মীয় শিক্ষাটার প্রয়োজন আছে, কিন্তু ধর্মীয় শিক্ষার দোহাই দিয়ে আধুনিক
বিজ্ঞান থেকে বা বিভিন্ন শিক্ষা থেকে দূরে থাকা, এটা মারাত্মক লেভেলের মূর্খামি, মারাত্মক মূর্খতার পরিচয়। তো মুসলিমরা বর্তমান সময়ে বাংলাদেশের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনারা জ্ঞান বলতে শুধু একটা জায়গায় সীমাবদ্ধ রাখছেন। ভাই, আপনি কখনই কিন্তু সামনে এগিয়ে যেতে পারবেন না যদি আপনি না বুঝেন যে আমার অর্থনীতি কীভাবে চলছে। একজন মানুষ যদি অর্থনীতি কীভাবে চলে এটা যদি না বোঝে, সেই মানুষ কখনোই শিক্ষিত না। একজন মানুষ যদি জিওগ্রাফিক্যাল জ্ঞান যদি তার না থাকে, তারপরে সে শিক্ষিত না। যে মানুষ ইতিহাস জানে না, সেই মানুষও শিক্ষিত না। যে মানুষ বিজ্ঞান জানে না, যে মানুষ গণিত পারে না, গণিতের ব্যাপারটা কি, বিজ্ঞানটা কি, মৌলিক যে চিকিৎসার ব্যাপারটা কি, এটা কীভাবে কাজ করে, আমাদের বডি কীভাবে কাজ করে, এই ব্যাপারগুলো যে না জানে, আমি অন্ততপক্ষে তাকে কখনো শিক্ষিত বলবো না। কিন্তু আপনারা দেখেন বর্তমান সময়ে শুধু একটা জায়গায় ধর্মীয় শিক্ষা এই জায়গায় কেউ ফোকাস করা হচ্ছে। এই জায়গা যদি ফোকাস করা হয়, সারা জীবন সেই যে চাকর, সেই চাকরই থাকতে হবে। সারা জীবন সেই সৌদি আরব, মিডল ইস্টে গিয়ে চাকরের কাজ করতে হবে, এটা করতেই হবে। এইখান থেকে আমাদের উত্তরণের একমাত্র উপায় হচ্ছে আমাদের যে বিজ্ঞানে প্রচুর সময় দেওয়া, প্রচুর গবেষণার ক্ষেত্র তৈরি করা, আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া, আমাদের যে মেধাগুলো বাইরে চলে যাচ্ছে, মেধার যে পাচার হচ্ছে, এগুলোকে বাংলাদেশে এনে বাংলাদেশকে একটা গবেষণা দিয়ে, মানে এরকম যদি হয় যে আমরা এমন একটা ধান আবিষ্কার করলাম যে ধান হচ্ছে মানে 1 মণ, মানে এক বিঘা জমির মধ্যে প্রচুর ধান হয়ে যাবে। আমরা এমন একটা ঔষধ আবিষ্কার করলাম যেটা পুরো বিশ্ব আমাদের এখান থেকে নিয়ে যাবে। আমরা এমন একটি অর্থনীতির কথা, এমন একটা মডেল দাঁড় করতে পারলাম যেটা পৃথিবী গ্রহণ করবে। আমরা এমন একটি আবিষ্কার করলাম, যেমন আমরা যদি বলি যে জাহিদ হাসান, আপনারা জাহিদ হাসানের নাম শুনেছেন? বিজ্ঞানী জাহিদ হাসানের বাড়ি হচ্ছে শ্রীপুর, আমাদের অঞ্চলের। তো সেই শ্রীপুর, গাজীপুরের শ্রীপুর, এমপি, তার বাবা হচ্ছে এমপি। তো সেই জাহিদ হাসান তিনি হচ্ছেন শিক্ষক, প্রফেসর অফ প্রফেসরস। এবং ওই যে আইনস্টাইনের যে ঈশ্বর কণা তত্ত্ব, এগুলোই তিনি কাজ করেছেন। এবং আমার ভাই আছে ইউএসএতে, সেও পোস্টডক করছে কেমিস্ট্রিতে। তো আমার ভাই বলল যে এই যে জাহিদ হাসানের যে আবিষ্কার, এইটা যদি ধরেন বাংলাদেশে থেকে করছে, বা এইটাকে যদি প্রপারলি ইন্ট্রোডিউস করানো হয়, তিনি একবার না কয়েকবার নোবেল পুরস্কার পাওয়ার মতো তার একটা অবস্থা আছে। তিনি পদার্থবিজ্ঞানী। তো এরকম জাহিদ হাসানদেরকে আমাদের বাংলাদেশে কাজে লাগানো যায় কিনা, কী করা যাবে, এইভাবে যখন আমরা কাজ করবো তবেই না দেশটা অনেক এগিয়ে যাবে। গার্মেন্টস দিয়ে কখনো দেশে এগোবে না। ওকে, থাক, এগুলো অন্য আলাপ করে ফেলতেছি। তো এই মুসলিমদেরকে উত্তরণের জন্য যেসব মানুষ কাজ করেছিলেন, তাদের একজন হচ্ছেন আবুল ফজল, এবং তাদের এখানে এই কথাগুলো লেখা ছিল। তো আমরা সেই আবুল ফজল, বাংলাদেশটা আসলে এত মানুষ, মানে জনশক্তি বা মানব সম্পদের চাইতে বড় কোনো সম্পদ পৃথিবীতে নেই। সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ। বাংলাদেশ থেকে একজন শ্রমিক যাচ্ছে হচ্ছে কোথায়, মিডল ইস্টে, তার বেতন যদি হয় 500 রিয়াল, ইন্ডিয়া থেকে যে যাচ্ছে তার বেতন হচ্ছে 1000 রিয়াল। হয় কারণ আমাদের যে দেশের লোকটা যাচ্ছে তাকে সে স্কিলড না, তার কোনো স্কিল নাই, সে আন্দাজে যাচ্ছে, ওই দেশে গিয়ে শিখছে, এরকম একটা অবস্থা। কিন্তু আমাদের দেশের শ্রমিক, আমি যদি 1 কোটি মানুষ পাঠাইতে পারি, সবগুলোকে যদি ওই রকম স্কিল্ড করতে পারি এবং পাঠাতে পারি, আমাদের প্রত্যেকের বেতন তখন সে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কান বা ইন্দোনেশিয়ান বা ওদের যে বেতন, আমাদের বেতনটা কিন্তু সেম হবে। কিন্তু তা কিন্তু হচ্ছে না। মানে ফকিরের মধ্যে থাকছে, আমাদের মানসিকতার মধ্যে ফকিরি মানসিকতা আছে। ঠিক আছে? এবং আমাদের দেশ থেকে মানুষ এত বেশি কেন মানে এই যে কি বলে পোশাক কেনে কেন? খুব সস্তা শ্রম খুব সস্তায় নেওয়া যায়, এই জন্য অনেক বেশি ভালো, এরকম না। তাহলে আমাদেরটা এরকম মান তৈরি করতে হবে যে মানে আমরা দাম বৃদ্ধি করলো যেন আমাদের কাছ থেকে নেয়। এই বিষয়ে কার কোনো আগ্রহ নাই, কিচ্ছু নাই। আমাদের যে এত ফ্রিল্যান্সার যেগুলো আছে, এই এত ফ্রিল্যান্সারদেরকে আরও অনেক বেশি আইটি সেক্টরে অনেক বেশি আইটি গবেষণার বিনামূল্যে তাদেরকে বিভিন্ন স্কিলগুলো যদি দেয়, অনেক বেশি টাকা লাগে? কখনোই অনেক বেশি টাকা লাগে না।
বিভিন্ন আইটি ফার্ম, হাইটেক ফার্ম, বিভিন্ন পার্ক হবে, তরুণ প্রজন্ম যারা আছে এগুলো শিখবে, শিখে তারপর ফ্রিল্যান্সিং করে আমরা অনেক বিদেশি অন্যদের সাথে বিট করে আমরা অনেক অনেক বৈদেশিক মুদ্রা নিয়ে আসতে পারবো, তাহলে দেশ স্বাধীন মানে সামনের দিকে এগিয়ে যাবে। ভাই কখনোই ওই যে আপনি জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় দিয়ে কখনো কি হবে না, আপনি উন্নত হতে পারবেন না। জাহাঙ্গীরনগরের আগে মুসলিম যুক্ত করলেও সেটা বিশ্ববিদ্যালয়, যুক্ত না করলেও বিশ্ববিদ্যালয়। মুসলিম যুক্ত করলে কী এমন হবে, মানে পি না নিয়ে মাথা নিয়ে কাজ করা উচিত, তারা পায়ের এক পশম দিয়ে টানাটানি করে, এটা হইল কিছু? তারা আলোচনা করে হচ্ছে যে ওই জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে, বা জাতীয় সঙ্গীত চেঞ্জ করা এটা অনেক বড় কোনো ব্যাপার না, এর চাইতে আরও অনেক বড় বড় ব্যাপার আছে। আপনার দ্রব্যমূল্য এটা এত বেশি, এটা নিয়ে আপনারা কাজ করেন কিভাবে। একজন কৃষক, এই যে উত্তরাঞ্চলে একজন উত্তরাঞ্চলে আমার কথা হয়, আমার একজন স্টুডেন্ট আছে, সেই করে সবজি ব্যবসা করে, বা উত্তরাঞ্চলে আমাদের লোকজন আছে, উত্তরাঞ্চলে ধরেন যে সবজিটা হচ্ছে 20 টাকা, তাহলে এটা ঢাকায় এসে 120 টাকা কেন হবে? হোয়াই? তাহলে এই 20 টাকার পরিবহন খরচ কি 100 টাকা? কখনোই না। কত কত হাত বদল হচ্ছে, সিন্ডিকেট তৈরি হচ্ছে, হয়ে কোটি কোটি টাকা নিয়ে নিচ্ছে, সাধারণ মানুষ না খেয়ে মরছে। আপনি না এই বিষয়ে কাজ করবেন যে ওই 20 টাকাটা ঢাকাতে কিভাবে আনা যায়, এনে কিভাবে 20 টাকাটা 30 টাকা বিক্রি করা যায়, 40 টাকা বিক্রি করা যায় বড় জোর, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কিচ্ছু নাই। এটা কি পরিবর্তন, কি মানে এগুলো করার পরিবর্তন করতে হয় হচ্ছে আপনার এই বেসিক জায়গাগুলোতে পরিবর্তন করতে। আচ্ছা আমি কি রাজনৈতিক আলোচনা করছি মনে হয়? আচ্ছা আমি আমার পড়ানো পড়ায়, হ্যাঁ আচ্ছা আমি দুঃখিত, হ্যাঁ আমি এগুলি আজকে উত্তেজিত হয়ে গেছি, সরি। তো আমরা তো এটা প্রসঙ্গ আসছে যে আবুল ফজলরা তারা কিন্তু এমন ছিলেন যে এই মুসলিমদের এই অধঃপতিতর ব্যাপারটার বিষয়ে আলোচনা করেছেন। তো আমরা এখানে দেখি যে তার বিভিন্ন পুরস্কার তিনি পেয়েছিলেন, এবং তার কিছু একটা উপন্যাস আছে রাঙা প্রভাত, এটা আপনার নামটা মনে রাখতে পারবেন, চৌচিটা মনে রাখতে পারেন। তার হচ্ছে মৃতের আত্মহত্যা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই গল্পগ্রন্থটা আপনারা এখানে তার উপন্যাস গল্পগ্রন্থের নাম মনে রাখবেন। তারপরে হচ্ছে তার দিনলিপি যে রেখাচিত্র, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দুর্দিনের দিনলিপি, দুর্দিনের যাত্রী নামে কিন্তু আরেকটা আছে, হ্যাঁ কাজী মানে রবীন্দ্র কী বলে নজরুলের। তারপর হচ্ছে লেখকের রোজ নামচা, কারাগারের রোজ নামচা, বা এর রোজ নামচা নামে বিভিন্ন জিনিস আছে। তো আপনারা এই লেখকের রোজ নামচাটা এটা একটু মনে রাখবেন। তার প্রবন্ধটার মধ্যে আমরা দেখব যে তিনি শুভবুদ্ধি, এটা মনে রাখা যেতে পারে। 21 মানে মাথা নত না করা, হাজার হাজার কোটি স্টার দিতে হবে। 21 মানে মাথা নত না করা, হাজার হাজার কোটি 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 স্টার দিতে হবে। যে 21 মানে মাথা নত না করা কে বলেছেন? অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট। মানবতন্ত্র কে লিখেছেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হাজার 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 কোটি স্টার দেন যে মানবতন্ত্র, হ্যাঁ। তারপরে আপনারা স্টার দেবেন সমরঞ্জিত, এটা ইম্পর্ট্যান্ট না। সাহিত্য সংস্কৃতি সাধনা অতটা ইম্পর্ট্যান্ট না, বিচিত্র কথা অতটা ইম্পর্ট্যান্ট না। এখান থেকে রেখাচিত্রটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা অনেক ইম্পর্ট্যান্ট। এখান থেকে ইম্পর্ট্যান্ট যদি হয় তাহলে শুভবুদ্ধিটা অনেক ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে 21 মানে মাথা নত কথা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে মানবতন্ত্র, এটা অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট। জীবন ও স্মৃতিকথা, সাংবাদিক মুজিবুর রহমান, শেখ মুজিব তাকে যেরকম দেখেছি, এটা অবশ্য এখন অবশ্য পরীক্ষা হয়তো আসবে না, কারণ রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এটা আমাদের এখন আর ইম্পর্ট্যান্ট না। তারপর হচ্ছে তার বিখ্যাত কিছু গল্প আছে, চোর, বিবর্তন, প্রেম ও মৃত্যু, রহস্যময়, ঠিক আছে। এই হলো আমাদের মোটামুটি আবুল ফজলের ব্যাপার। তারপরে চলে যাচ্ছি আবুল ফজলেরই সারথি, আবুল ফজলেরই বা বন্ধু মানুষ বলা যেতে পারে, তারা একই গোষ্ঠীর একই জায়গার, তারাও ওই যে মুসলিম সাহিত্য সমাজের একজন উদ্যোক্তা হচ্ছেন আমাদের কাজী আব্দুল ওদুদ 1926 খ্রিস্টাব্দে। এবং এইটার যে আন্দোলন, এটার নাম ছিল বুদ্ধির মুক্তি আন্দোলন। অর্থাৎ বুদ্ধিটা মুক্ত না, বুদ্ধিটা খোলা না, মুসলিমদের এই বুদ্ধিটা বন্ধ অবস্থায় আছে, সেই বন্ধ থেকে খুলতে হবে, খুলে পৃথিবীকে দেখতে হবে। নজরুল যেরকম বলেছিলেন, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। এটাকে নজরুল বলছেন? সংকল্প কবিতার নাম নজরুলেরই তো, হ্যাঁ, থাকবো না কো বদ্ধ করে। তো ওরকম থাকবো না তো বদ্ধ করে, বদ্ধ অবস্থায় থাকা যাবে না, মাথাটা খুলতে হবে, চিন্তার স্বাধীনতা করতে হবে, বুদ্ধিটাকে মুক্ত করতে হবে, সকলভাবে চিন্তা করতে হবে। শুধু একপাক্ষিক চিন্তা করা যাবে না, শুধু ধর্মীয় 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 ব্যাপারে যাওয়া যাবে না। আচ্ছা আমার আজকে ক্লাসে কিছু রাজনৈতিক প্রসঙ্গ বা কিছু ব্যাপার চলে আসছে, যদি আপনাদের কারো মনে কষ্ট লাগে তাই আমি দুঃখ প্রকাশ করছি। আমি আসলে কাউকে কষ্ট দিতে চাই না, আর ওই অর্থে আমি কখনো কোনো দল কানার লোক না। মনে রাখবেন, আমি সারা জীবন
ছোটোবেলা যখন থেকে আমি বুঝতে শিখেছি, আমি অলওয়েজ বিরোধী দলের, অলওয়েজ আমি গরিবদের পক্ষে, অলওয়েজ, মানে এটা অটোমেটিক হয়ে গেছে আমার জীবনে। ধরেন খেলা হচ্ছে সাথে ফ্রান্সের সাথে খেলা হচ্ছে নাইজেরিয়া, আমি নাইজেরিয়ার সাপোর্টার। ধরুন নাইজেরিয়ার সাথে খেলা হচ্ছে দরকার নেপালের, তো নাইজেরিয়া থেকে নেপাল তো অনেক ছোটো ব্যাপার, তখন আমি নেপালের সাপোর্টার সবসময়। আমার এই জন্য আমি যখন মানে এটা আমার এরা বলে কাছের যারা আছে ভাগ্নি বা দিদি বোনও যারা আছে যে মামা খালি সবসময় হারে, মানে আমাকে বলে আমি নাকি সব হারা দলের লোক। হারা দলের লোক তো হবই ভাই, আমি সবসময় সাপোর্ট করি হচ্ছে সবচেয়ে দুর্বল দলটা। মানে দুর্বল জিতে গেলে আমার ভীষণ ভালো লাগে। জিম্বাবুয়েও যখন জিতে যায় কারোর সাথে ভীষণ ভালো লাগে, আফগানিস্তান যখন জিতে যায় ওই অনেক বড় দলের সাথে আমার ভীষণ ভালো লাগে। তো এরকম আমাদের কেন জানি কথাটা বলছিলাম যে দুর্বলদের পক্ষে দেশের ভালো চায়, দেশের মানুষের ভালো চায়, সবার ভালো চায়। তো আমরা এই সংকল্প ব্যাপারটা দেখেন, এখানে তিনি পত্রিকার সম্পাদক ছিলেন, এটা জানা যেতে পারে। তারপরে হচ্ছে আমরা তার সাহিত্যকর্মগুলো দেখি। বাংলার জাগরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনার্সে পড়ানো হয়। শাশ্বত বঙ্গ এটা অনার্সে পড়ানো হয়, অনেক বেশি ইম্পর্টেন্ট। এই দুটো আপনাকে জানতেই হবে। এবং আরেকটা হচ্ছে নজরুল প্রতিভা, নজরুলকে নিয়ে তার একটা বই আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নদীবক্ষ নেতার একটা উপন্যাস, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে নাটক আছে, এত ইম্পর্টেন্ট না। মীর পরিবার বা তরুণ অতটাও ইম্পর্টেন্ট না। মেনলি হচ্ছে তার বাংলার জাগরণ, শাশ্বত বঙ্গ, নজরুল প্রতিভা এবং নদীপক্ষে, এই কটা বেশি ইম্পর্টেন্ট। সাথে হচ্ছে তিনি যে এই মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠা ছিলেন এবং তিনি যে বুদ্ধিমুক্তির আন্দোলন কিংবা শিক্ষা গোষ্ঠীর সাথে জড়িত ছিলেন, এই কথাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে শিক্ষা গোষ্ঠীদের নাম ছিল কি? বুদ্ধির মুক্তির আন্দোলন। কি আন্দোলন? বুদ্ধির মুক্তি আন্দোলন। বা ওদের যে সংগঠন নাম ছিল মুসলিম সাহিত্য সমাজ, এবং ওদের পত্রিকার নাম ছিল কিন্তু শিখা, এই জন্য এদেরকে শিখা গোষ্ঠীও বলা হতো। ঠিক আছে? এবং সেখানে কী লেখা ছিল? জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এবং তিনি কেমন রাইটার এটা কিন্তু সুন্দর করে এই পাশে লেখা আছে, আপনারা চাইলেই পড়তে পারবেন, অসুবিধা নেই। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে আর চলে যাবো, জ্ঞান নাই, আচ্ছা শেষ হয়ে গেছে, ওকে ঠিক আছে, 4 জনই ছিল মনে হয়। ওকে, তো আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন। এবং আজকে যে 4 জন সাহিত্যিক ছিলেন, 4 জনই খুবই মহৎ সাহিত্যিক। মহৎ সাহিত্যিক কাকে বলা হয়? মহৎ সাহিত্যিক বলা হয় যারা দেশ, জাতীয়, মানুষের কল্যাণে কাজ করে এবং অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে খুব ভালো সমাজে ব্যাপক অবদান রেখেছে, এদেরকে আমরা বলি মহৎ সাহিত্যিক। যেমন আমরা কিন্তু চাইলেই কিন্তু বঙ্কিমকে কিন্তু মহৎ সাহিত্যিক বলতে পারি না, এরকম আরও অনেকেরই চাইলে আমরা কিন্তু মহৎ সাহিত্যিক বলতে পারি না। চাইলেই কিন্তু আমরা কিন্তু জাফর ইকবালকে মহৎ সাহিত্যিক বলতে পারি না। চাইলেই কিন্তু আমরা এই যে কী বলে নির্মলতা গুণকেও কিন্তু আমরা কি বলতে পারি না? মহৎ সাহিত্যিক বলতে পারি না। বুঝতে পেরেছেন? যারা কানা, দল কানা, যারা মানুষের পক্ষে না, যারা হচ্ছে সত্যকে সত্য বলতে পারে না, যারা কালোকে কালো বলতে পারে না, যারা সাদাকে সাদা বলতে পারে না, এরা কখনই মহৎ সাহিত্যিক না। একজন মহৎ সাহিত্যিক হচ্ছেন তিনি সকল ধর্মের, সকল মানুষের, সকল যুগের, সব সময়ের জন্য তিনি একজন মানুষ, সাদা মনের মানুষ, একজন মহৎ সাহিত্যিক। তো আজকে যে 4 জন সাহিত্যিক নিয়ে আলোচনা করেছি তারা সবাই হচ্ছেন মহৎ সাহিত্যিক। ঠিক আছে, আজকের ক্লাসটি এখানেই শেষ হয়েছে। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন আমি আসলে যে টাইম ফ্রেম আপনাদের দিয়েছি সেই টাইম ফ্রেমের আগেই যেন আপনাদের কোর্সটি আমি শেষ করতে পারি। এবং আপনাদের মাত্র 14 জন আছেন, তারপর আপনাদের একটা এর কথা বলি যে আমি যে অ্যাপটি এবং যে ওয়েবসাইটটি বানানোর কথা ছিল, এটা একেবারে শেষ হয়ে গেছে। আমার কাজ করছে, এক কথায় আমার ওয়েবসাইটটাও কাজ করছে, এখন অ্যাপটাও কাজ করছে। এবং সেইখানে যে প্রতিনিয়ত যে পরীক্ষাটা হবে, পরীক্ষার জন্য যে প্যাকেজ থাকবে, আমার এই কোর্সে যারা আছেন আপনাদের কারোরই টাকা লাগবে না, আপনাদের দিয়েই আমি সেই অ্যাপটা শুরু করব। আপনারা সেখানে বিনামূল্যে, বিনা বাধায় পরীক্ষা দেবেন এবং নিয়মিত পড়াশোনা করবেন। অর্থাৎ লাইভ এমসিকিউতে যেভাবে আপনারা পরীক্ষা দিয়ে অভ্যস্ত ছিলেন ঠিক সেইভাবে আপনারা করবেন। এবং আমার কোর্সে যারা আছে, আমার সাহিত্য কোর্সে এবং ব্যাকরণ কোর্সে বা অন্যান্য কোর্সে যারা আছে, আমি সিদ্ধান্ত নিয়েছি তারা প্রথমেই একেবারে বিনামূল্যে তারা প্যাকেজ নিতে পারবে। প্যাকেজ বলতে তারা সেখানে সব কিছুর অ্যাক্সেস পাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।